আমি অভি, আপনারা শুনছেন অডিয়াস। আজকে একটি খুব সুন্দর বই আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি। পিটার থিয়েলের লেখা 0 to 1 বইটির সম্পূর্ণ বাংলা বুক সামারি। শুনতে থাকুন আর বুঝতে থাকুন অডিয়াসকে। 0 to 1 2014 স্টার্ট আপ প্রতিষ্ঠাতাদের পরামর্শ দেয়। এটি দেখায় যে কিভাবে মালিকানাধীন প্রযুক্তি একটি শক্তিশালী ব্র্যান্ড, স্কেলযোগ্য পণ্য তৈরি করে এবং নেটওয়ার্ক প্রভাব ব্যবহার করে একাধিপত্য অধিকার প্রতিষ্ঠা করা যায়। লেখক পিটার থিয়েল পেপ্যালের সহ-প্রতিষ্ঠাতা এবং বিশ্বের অন্যতম বিশিষ্ট উদ্যোগ পুঁজিবাদী। তিনি প্রথম বহিরাগত ব্যক্তি যিনি ফেসবুকে বিনিয়োগ করেছিলেন এবং তার মোট সম্পদ $7 বিলিয়ন বেশি। ব্ল্যাক মাস্টার্স একজন ভেঞ্চার ক্যাপিটালিস্ট। 2022 সাল পর্যন্ত থিয়েল ফাউন্ডেশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। ভূমিকা: এতে আমার কি আছে? বিশ্বের অন্যতম বিশিষ্ট উদ্যোগ পুঁজিপতিদের কাছ থেকে শিখুন। আপনি কি কখনো ভেবে দেখেছেন যে স্টার্টআপকে সফল করার কারণ কি? এই প্রশ্নের কয়েকটি উত্তর আছে, কিন্তু আমরা আপনাকে ব্যাট থেকে সাফল্যের সবচেয়ে বড় রহস্যগুলির মধ্যে একটি জানাবো। আপনার সংস্থাকে একাধিপত্য অধিকার অর্জন করতে হবে। একাধিপত্য একটি খারাপ খ্যাতি আছে, কিন্তু তারা আসলে উদ্ভাবনের জন্য ভালো হতে পারে, কারণ একাধিপত্য অবস্থায় পৌঁছানোর জন্য আপনাকে সম্পূর্ণ নতুন কিছু তৈরি করতে হবে, এমন কিছু যা নকল করা যায় না। আপনাকে 0 থেকে 1 যেতে হবে। এটাই পিটার থিয়েলের দর্শনের মূল বিষয়। আপনারা হয়তো জানেন, থিয়েল বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় উদ্যোগ পুঁজিপতি। তিনি পেপ্যালের সহ-প্রতিষ্ঠাতা ছিলেন এবং ফেসবুকে বিনিয়োগকারী প্রথম বহিরাগত ছিলেন। এই ব্লিঙ্কে আমরা তার 0 to 1 বইয়ের মূল বার্তাগুলি ভেঙে দেব, যা থিয়েল নিজেই স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়েছিলেন, এমন একটি কোর্সের নোটের উপর ভিত্তি করে। প্রথম 3টি অধ্যায় আপনি 3টি জিনিস শিখবেন যা আপনার করা বন্ধ করা উচিত। তারপর পরবর্তী 5টি অধ্যায়ের মধ্যে আমরা আপনাকে 5টি জিনিস দেখাবো যা আপনার করা উচিত যদি আপনি একজন সফল একাধিপত্য হতে চান। তবে প্রথমে আসুন রহস্যময় জায়গা থেকে শুরু করি, যেখানে প্রতিটি প্রতিষ্ঠাতার কিছু সময় কাটানো উচিত। এটা বলা হয় ভবিষ্যৎ। মূল ধারণা 1: অনুকরণ করা বন্ধ করুন এবং প্রতিষ্ঠিত রীতিনীতির বাইরে চিন্তা করা শুরু করুন। 2100 সালে বিশ্বকে কল্পনা করার চেষ্টা করুন। তুমি কি দেখতে পাচ্ছ? আপনি যে ভবিষ্যতের কথা ভাবছেন তা সম্ভবত কিছু দিক দিয়ে আজকের জগতের থেকে আলাদা। সর্বোপরি, ভবিষ্যতের কথা চিন্তা করার অর্থ হলো এক ধরনের অগ্রগতির কথা চিন্তা করা। আমরা সকলেই এই ধারণাকে অন্তর্নিহিত করেছি, কারণ আমরা এই অভিজ্ঞতাটি ভাগ করে নিই যে আমরা শিশু হিসেবে যে জগতে বাস করতাম তা আজকের থেকে অনেক উপায়ে আলাদা ছিল। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই পথে অনেক প্রযুক্তিগত অগ্রগতি হয়েছে। সুতরাং আসুন অনুশীলনে ফিরে আসি। আপনি যদি 2100 সালের কথা ভাবেন, তাহলে আপনার মনে কি আসে? হয়তো আপনি অতি দ্রুতগামী বিমানের কথা কল্পনা করতে পারেন, নীরব এবং মসৃণ স্বচালিত গাড়ি। কম্পিউটার মনিটরগুলি এত পাতলা যে আপনি সেগুলি খুব কমই পাশ থেকে দেখতে পাবেন। আপনি সম্ভবত এমন একটি ভবিষ্যতের কথা কল্পনা করতে পারেন যা ইতিমধ্যেই বিদ্যমান পণ্য এবং পরিষেবার উন্নত সংস্করণে পূর্ণ। একে অনুভূমিক অগ্রগতি বলা হয়। এটি বিদ্যমান ধারণা এবং উদ্ভাবনের সম্প্রসারণের উপর ভিত্তি করে। এখানে বিশ্বায়ন একটি সাধারণ চালিকা শক্তি, কারণ এটি বিদ্যমান ধারণাগুলি আরো বেশি মানুষের কাছে ছড়িয়ে দিতে সহায়তা করে। কিন্তু আপনি যদি সত্যি উদ্ভাবনী হতে চান, তাহলে অনুভূমিক অগ্রগতি যথেষ্ট নয়। সম্পূর্ণ নতুন প্রযুক্তি বা পদ্ধতি তৈরি করে আপনার উল্লম্ব অগ্রগতির লক্ষ্য রাখা উচিত। স্মার্টফোন উদ্ভাবন উল্লম্ব অগ্রগতির ফোন। আমরা স্মার্টফোন বিহীন বিশ্ব থেকে স্মার্টফোনের জগতে চলে এসেছি। অন্যদিকে উন্নয়নশীল দেশগুলির নতুন বাজারে এগুলির বিতরণ করা হয়েছিল। অনুভূমিক অগ্রগতি সংস্থাগুলি কেবল ইতিমধ্যে যা ছিল তার উপর প্রসারিত হয়েছিল, এবং এখানেই থিয়েলের 0 থেকে 1টিতে যাওয়ার ধারণাটি আসে। একটি সমন্বয় ব্যবস্থার কথা ভাবুন। এক্স অক্ষ অনুভূমিক অগ্রগতি প্রতিনিধিত্ব করে উন্নতি এবং অনুলিপি 1 থেকে 2 থেকে 3 থেকে 4 পর্যন্ত, এবং এভাবে বা গাণিতিক পরিভাষায় 1 থেকে n পর্যন্ত। ওয়াই অক্ষ উল্লম্ব অগ্রগতি প্রতিনিধিত্ব করে কিছুই থেকে কিছুতে যাওয়া, বা 0 থেকে 1 পর্যন্ত। মূল ধারণা 2: সৌভাগ্যের উপর নির্ভর করা বন্ধ করুন। সাফল্য হল মনোযোগ এবং দৃঢ় সংকল্পের ফল। অনুভূমিক অগ্রগতির চেয়ে উল্লম্ব অগ্রগতি অর্জন করা আরো কঠিন, কারণ আপনাকে এমন কিছু ভাবতে হবে যা এখনো বিদ্যমান নেই এবং যা ভবিষ্যতে চাহিদা পূরণ করবে। একজন স্টার্টআপ প্রতিষ্ঠাতা হিসেবে আপনাকে ভবিষ্যতের পূর্বাভাস দিতে সক্ষম হতে হবে, এবং আপনি কেবল তখনই তা করতে পারবেন যদি আপনি বর্তমানকে সমালোচনামূলকভাবে দেখতে সক্ষম হন। থিয়েল বিশ্বাস করেন যে এটি এমন একটি গুরুত্বপূর্ণ ক্ষমতা যে চাকরির সাক্ষাৎকারে তিনি প্রার্থীদের জিজ্ঞাসা করেন, কোন গুরুত্বপূর্ণ সত্যটি নিয়ে খুব কম লোকই আপনার সাথে একমত। কেন? কারণ যে ব্যক্তি প্রতিষ্ঠিত রীতিনীতির বাইরে চিন্তা করতে পারে সেই কেবল ভবিষ্যৎ দেখতে এবং
পরিবর্তন করতে পারে। কল্পনা করুন যে আপনি ভবিষ্যতের সম্ভাবনা সম্পর্কে আপনার পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ সম্পন্ন করেছেন। পরবর্তী পদক্ষেপটি হলো ফোকাস করা। অনেকে অনির্দিষ্টকালের জন্য চিন্তা করে, তারা ভবিষ্যতের সমস্ত সম্ভাবনা ঘটনার জন্য নিজেদের প্রস্তুত করার চেষ্টা করে। এই পদ্ধতিটি নিরর্থক, কারণ ভবিষ্যতের অনেক অজানা এবং পরিবর্তনশীল বিষয় রয়েছে। একটি আরো কার্যকর পদ্ধতি হলো আপনার জন্য সর্বোত্তম ভবিষ্যৎ অর্জনের প্রচেষ্টা করা। উদাহরণস্বরূপ, অনেক স্কুল ছাত্র একটি শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির আশায় অগণিত পাঠ্যক্রম বহির্ভূত কার্যক্রম গ্রহণ করে, কিন্তু শুধুমাত্র একটি বিষয়ে দক্ষতা অর্জনের দিকে মনোনিবেশ করা কি আরো যুক্তিসঙ্গত হবে না, যাতে তারা সেই একটি বিষয়ে সেরা হতে পারে? একটি স্টার্টআপ প্রতিষ্ঠাতার সময় এটি মনে রাখা খুবই গুরুত্বপূর্ণ। স্টার্টআপগুলির একমাত্র সেরা ভবিষ্যৎ রয়েছে এবং সেখানে পৌঁছানোর জন্য একটি সমন্বয় প্রচেষ্টার প্রয়োজন। সাফল্যের পথটি অনেক সচেতন সিদ্ধান্তের সাথে প্রশস্ত। আপনাকে একটি কুলঙ্গি খুঁজে বের করতে হবে, একটি দূরদর্শী পণ্য তৈরি করতে হবে এবং পরিস্থিতি ঠিক হওয়ার জন্য একটি মুহূর্তের জন্য অপেক্ষা করতে হবে। আর তারপরেই হয় ধস্তাধস্তি। মূল ধারণাটি নকল করা যায় এমন পণ্য তৈরি করা বন্ধ করুন এবং পরিবর্তে একাধিপত্য অধিকার তৈরি করুন। অনেকে বিশ্বাস করেন যে প্রতিযোগিতা হলো আদর্শ অর্থনৈতিক উদ্দীপক, কারণ এটি কোম্পানিগুলিকে একে অপরের পণ্যগুলিতে উন্নতি করতে উৎসাহিত করে। কিন্তু প্রকৃতপক্ষে আধিপত্যই উদ্ভাবনকে চালিত করে। লোকেরা যখন একাধিপত্য শব্দটি শোনে, তখন তারা মনে করে যে বড় মন্দ সংস্থাগুলি অন্যায্যভাবে প্রতিযোগিতাকে চেপে ধরেছে। কিন্তু আপনার যদি একাধিপত্য অধিকার থাকে, তাহলে এর অর্থ এই নয় যে প্রতিযোগিতার সঙ্গে অন্যায় আচরণ করা হচ্ছে। এটি এও দেখাতে পারে যে আপনি খুব ভালো কিছু করেছেন, এত ভালো আসলে যে আপনার প্রতিযোগিতা টিকে থাকতে পারে না। যদি তাই হয়, তাহলে সম্ভবত আপনি নতুন কিছু তৈরি করেছেন যা অন্য কোনো সংস্থা নকল করতে পারে না। গুগলের কথা ভাবুন। একবিংশ শতাব্দীতে কার্যত কোনো প্রতিযোগিতার মুখোমুখি না হয়ে সার্চ ইঞ্জিন শিল্পের উপর স্পষ্টতই সংস্থার একাধিপত্য অধিকার রয়েছে। সেই সময় অনেক আগেই চলে গেছে, যখন ইয়াহু বা আল্টাভিস্তা ওয়েব অনুসন্ধানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এটি কি অন্যায় পরিস্থিতি? ঠিক আছে, এটি অন্যান্য সংস্থাগুলির কাছে অন্যায্য বলে মনে হতে পারে, যারা এই অত্যন্ত লাভজনক বাজারে প্রতিদ্বন্দ্বিতা করতে চায়। কিন্তু এটি খুব সংকীর্ণভাবে সংজ্ঞায়িত কোম্পানিগুলির জন্য একটি ছোট্ট সমস্যা মাত্র। অন্যদিকে গুগল উঠে দাঁড়াতে এবং একাধিপত্য হওয়ার চেষ্টা করতে সক্ষম হয় স্পষ্ট সুবিধা ছিল। মূলত যারা গুগলের শক্তিশালী সার্চ ইঞ্জিন ব্যবহার করে উপভোগ করে, তাদের জন্য এটি ভালো, এবং এটি অনেক লোকের জন্য। একাধিপত্য অধিকার অর্জনের সম্ভাবনা দীর্ঘমেয়াদী প্রতিযোগিতাকে হত্যা করে না। উদাহরণস্বরূপ, যদি কোনো সংস্থা আজ সার্চ ইঞ্জিনের বাজারে প্রতিদ্বন্দ্বিতা করতে চায়, তবে তা অবিলম্বে করা যেতে পারে। কিন্তু এটির জন্য এমন একটি সার্চ ইঞ্জিন উদ্ভাবন করা প্রয়োজন যা কেবল গুগলের প্রতারণা নয়। এই নতুন ধরনের ইঞ্জিনকে গুগল থেকে আলাদা এবং আরো ভালো হতে হবে। যদি আবার তা হয়, তাহলে ভোক্তারা উপকৃত হবেন। একাধিপত্য কাঠামোর আরেকটি ইতিবাচক প্রভাব রয়েছে। তারা শিল্পের উত্থানকে বাধা দেয়, যেখানে এত তীব্র প্রতিযোগিতা রয়েছে যে সবাই হেরে যায়। অত্যন্ত প্রতিযোগিতামূলক বিমান শিল্পের কথাই ধরুন। 2012 সালে এমন অনেক বিমান সংস্থা ছিল যারা যাত্রীদের মনোযোগ এবং অর্থের জন্য লড়াই করেছিল, যে প্রত্যেককে তাদের দাম কমাতে হয়েছিল। দিনের শেষে একটি একক যাত্রীর ট্রিপ একটি সামান্য $0.37 মুনাফা অর্জন করেছে। এটাকে গুগলের সঙ্গে তুলনা করুন, যা তার আয়ের 1/4 বেশি মুনাফা হিসেবে রাখে। এবং এগুলি সমাজের উপর একাধিপত্য ইতিবাচক, কিন্তু অবশ্যই এগুলি কোম্পানিগুলির জন্য উপকারী। প্রথমত, একাধিপত্য ব্যক্তিদের একটি প্রযুক্তিগত সুবিধাও রয়েছে। তাদের মালিকানাধীন প্রযুক্তি অন্য যে কারোর চেয়ে অনেক ভালো কাজ করে, সাধারণত কমপক্ষে 10 গুণ ভালো। উদাহরণস্বরূপ, গুগলের অনুসন্ধান অ্যালগরিদমগুলিকে অনেক দ্রুত এবং অন্য যে কারোর তুলনায় আরো ভালো ভবিষ্যৎবাণীমূলক শক্তি রয়েছে, যা কোনো প্রতিযোগীর পক্ষে সেগুলি প্রতিস্থাপন করা খুব কঠিন করে তোলে। দ্বিতীয়ত, একাধিপত্য ব্যক্তিরা নেটওয়ার্ক প্রভাব উপভোগ করে। যত বেশি মানুষ তাদের পণ্য ব্যবহার করবেন, তত বেশি কার্যকর হবে। ফেসবুকের কথা বিবেচনা করুন। আপনার বন্ধু এবং পরিবারে কেউই সাইন আপ না করলে তা খুব একটা কাজে আসবে না। যে বিষয়টি এটিকে আপনার কাছে মূল্যবান করে তোলে তা হলো আপনার নেটওয়ার্কের অনেক লোককে সেখানে পাওয়া যায়। এর মানে হলো যে নতুনরা বিস্তৃত গ্রাহক বেশ সহ একাধিপত্য থেকে গ্রাহকদের প্রলুব্ধ করার চেষ্টা করার সময় একটি কঠিন লড়াইয়ের মুখোমুখি হয়। তৃতীয়ত, একাধিপত্য অর্থনীতির মাধ্যমে একাধিপত্যভাবে লাভবান হয়। ছোট উৎপাদনের পরিবর্তে বড় উৎপাদনের মাধ্যমে অর্জিত খরচ সাশ্রয়। ধরুন, আপনি একটি বেকারির মালিক এবং ভাড়া, হিটিং এবং বিদ্যুতের মতো নির্দিষ্ট খরচ রয়েছে মোট 000। এই বেকারিতে আপনি 1 থেকে 10,000
বান উৎপাদন করতে পারেন, তবে নির্দিষ্ট খরচ একই থাকে। আপনি যত বেশি বান বিক্রি করবেন তত বেশি আপনি সেই নির্দিষ্ট খরচগুলিকে ছড়িয়ে দিতে পারবেন, যার অর্থ প্রতি বানের কার্যকর খরচ কম হবে। আপনার পণ্যগুলি সস্তা হতে পারে। পরিশেষে একাধিপত্য সংস্থাগুলি প্রায়শই শক্তিশালী ব্র্যান্ড থাকে যা প্রতিলিপি করা যায় না। উদাহরণস্বরূপ, অ্যাপেল আজ বিদ্যমান সবচেয়ে শক্তিশালী প্রযুক্তিগত ব্র্যান্ড। যদিও অন্যান্য অনেক সংস্থা এর মসৃণভাবে ডিজাইন করা পণ্য এবং স্টোরগুলি অনুকরণ করার চেষ্টা করেছে, তারা কেবল একই স্তরের সাফল্য দেখেনি, কারণ তারা তাদের ব্র্যান্ডের চারপাশে অ্যাপেলের মতো গুঞ্জন তৈরি করতে পারেনি। সুতরাং আপনি যদি কোনো ব্যবসাকে বিশ্লেষণ করে জানতে চান যে তাদের একাধিপত্য হওয়ার সুযোগ আছে কিনা, তবে এই 4টি মানদণ্ড দেখুন: প্রযুক্তিগত সুবিধা, নেটওয়ার্কের প্রভাব, স্কেলের অর্থনীতি এবং শক্তিশালী ব্র্যান্ড। মূল ধারণা 4। সফল হওয়ার জন্য আপনার যা প্রয়োজন তা এখানে। এটা অনেক তথ্য ছিল, এখন আসুন একটি গভীর শ্বাস নিই এবং তথ্যটি কাজে লাগাই। পরবর্তী 5টি অধ্যায়ে আমরা আপনাকে 5টি পরামর্শ দেব কিভাবে আপনার স্টার্টআপকে একটি সফল একাধিপত্য ব্যবসায় পরিণত করতে পারে। আপনার একটি দূরদৃষ্টি, একটি গোপনীয়তা, অধ্যবসায়, একটি শক্তিশালী সংস্কৃতি এবং একটি অসামান্য বিক্রয় কৌশল প্রয়োজন। মূল ধারণা 5। আপনার একটি দৃষ্টিশক্তি প্রয়োজন। একজন সাধারণ স্টার্টআপ প্রতিষ্ঠাতাকে আপনি কি মনে করেন? অবশ্যই অনেক প্রতিষ্ঠাতা দুঃসাহসী, তারা আবেগপ্রবণ, কিন্তু অন্য কিছু আছে। আমরা এখানে যা খুঁজছি তা হলো বিশেষ উপাদান, গোপন রস। প্রকৃতপক্ষে প্রতিষ্ঠাতারা, বিশেষত সফল সংস্থাগুলি, কিছুটা অদ্ভুত। পেপ্যালের প্রতিষ্ঠাতা দলের কথা বিবেচনা করুন। প্রায় প্রতিটি সদস্যই কিছুটা অদ্ভুত ছিল। প্রকৃতপক্ষে কিশোর বয়সে তাদের মধ্যে 4 জনের বোমা তৈরির অস্বাভাবিক শখও ছিল। আপনার প্রতিষ্ঠাতা দলের আপনার মৌলিকতা প্রয়োজন। এটি গুরুত্বপূর্ণ কারণ প্রতিষ্ঠাতারা কেবল একটি সংস্থা শুরু করা এবং লোক নিয়োগের চেয়ে অনেক বেশি কিছু করেন। তারা কিন্তু একটি দৃষ্টিভঙ্গি এমন কিছু যা আপনি একটি ব্যবসায়িক হ্যান্ডবুক থেকে ধাপে ধাপে গাইড অনুসরণ করে তৈরি করতে পারবেন না। এটিকে অন্যান্য ব্যক্তিদের সঙ্গে যুক্ত করতে হবে যারা তাদের অন্যান্য ধারণাগুলি নিয়ে জীবনে নিয়ে আসে। অ্যাপেলের কথা ভাবুন। 1970-এর দশকের গোড়ার দিকে অ্যাপেল একটি ছোট্ট কিন্তু কৌতুকপূর্ণ এবং অত্যন্ত উদ্ভাবনী সংস্থা ছিল, কিন্তু এর পণ্যগুলি জনপ্রিয়তা অর্জনের সাথে সাথে অ্যাপেলের লোকেরা আরো পরিচালক নিয়োগের প্রয়োজনীয়তা অনুভব করছিল। 1985 সালে এক পর্যায়ে অ্যাপেল তার উদ্ভাবক স্টিভ জবসের বহিষ্কার করে। যা অবশিষ্ট ছিল তা হলো এমন একটি সংস্থা যার ব্যবস্থাপনা কৌশলগুলি পরিমার্জিত ছিল, কিন্তু এতে আত্মার অভাব ছিল। 1997 সালে যখন অ্যাপেল দেউলিয়া হতে মাত্র কয়েক মাস দূরে ছিল, স্টিভ জবস ফিরে আসেন। ব্যক্তিগত কম্পিউটিং সম্পর্কে তার দৃষ্টিভঙ্গি দ্বারা চালিত হয় তিনি বেশ কয়েকটি আমূল সিদ্ধান্ত নিয়েছিলেন। 2001 সালে তিনি আইপড চালু করেন, যা বিশ্লেষকরা ম্যাক ব্যবহারকারীদের জন্য একটি দুর্দান্ত গ্যাজেট ছাড়া আর কিছুই বলে উড়িয়ে দেননি। আজ আমরা জানি যে আইপ্যাড অত্যন্ত সফল ছিল, আইফোন ও আইপ্যাডের ক্ষেত্রেও তাই। 2010 সালের মধ্যে অ্যাপেল পোস্ট পিসি ডিভাইস এর একটি পরিবারকে তাদের মসৃণ চেহারা এবং একাধিপত্য বৈশিষ্ট্য দ্বারা আলাদা করে দেয়। জবস তার দৃষ্টিভঙ্গির উপর ভিত্তি করে একটি সতর্কতার সাথে চিন্তা করা একটি পরিকল্পনা অনুসরণ করে অ্যাপেলকে বিশ্বের সবচেয়ে মূল্যবান সংস্থায় পরিণত করেছিলেন। এই সাফল্যের গল্পটি যেমন দেখায়, এমনকি একটি শক্তিশালী সংস্থা যদি এটি সর্বোচ্চ স্তরে পারফর্ম করতে চায়, তার প্রতিষ্ঠাতার মৌলিকতা এবং দৃষ্টিভঙ্গি প্রয়োজন। মূল ধারণা 6। তোমার একটা গোপন কথা দরকার। আসুন সত্যি কথা বলি, আপনি যদি উলম্ব অগ্রগতির উপায়গুলি সন্ধান করেন তবে উৎসাহিত হওয়া সহজ। আমরা একটি উচ্চ প্রযুক্তির বিশ্বে বাস করি যা ইতিমধ্যে অনেক জীবনে পরিবর্তনকারী উদ্ভাবনে পূর্ণ। কখনো কখনো মনে হয় যে কোনো নতুন ধারণা নেই, কিন্তু কথাটা সত্যি নয়। প্রকৃতপক্ষে পৃথিবীর এখনো প্রচুর রহস্য রয়েছে যেগুলি গুরুত্বপূর্ণ ছিল। বেশিরভাগ মানুষ সেগুলি সম্পর্কে জানেন না, অথবা যদি তারা তাদের সম্পর্কে জানতো তবে তারা তাদের প্রতি আগ্রহী হতো না। অবশ্যই এটি তাদের খুঁজে বের করা কঠিন করে তোলে, কারণ আপনি নিজেরাই আছেন এবং আপনাকে অনেক সংশয়বাদকে পরাজিত করতে হবে। কিন্তু এটা অসম্ভব নয়। প্রযুক্তি সংস্থাগুলির জন্য সর্বোত্তম গোপনীয়তা হলো তাদের প্রতিযোগীদের তুলনায় আরো ভালো প্রযুক্তি থাকা, কারণ এটি বাজারের নেতা হিসেবে তাদের অবস্থানকে অপ্রাপ্য করে তুলতে পারে। আপনাকে এই ধরনের রহস্য খুঁজে বের করতে হবে এবং তা অনুসরণ করতে হবে, অন্যথায় আপনি প্রতিযোগিতামূলক বাজারে প্রচলিত পণ্য সরবরাহ করে অনুভূমিক অগ্রগতির আরেকটি সরবরাহকারী হয়ে উঠবে। এখানে একটি উদাহরণ দেওয়া যাক। 1990-এর দশকে হিউলেট প্যাকার্ডের কাছে দুর্দান্ত প্রযুক্তি ছিল। সংস্থাটি একে অপরের পরে একটি উদ্ভাবনী পণ্য বের করার জন্য এটি ব্যবহার করেছিল। উদাহরণস্বরূপ, একটি সাশ্রয়ী মূল্যের রঙিন প্রিন্টার এবং একটি অল ইন ওয়ান প্রিন্টার, কপিয়ার এবং ফ্যাক্স মেশিন। সেই সময় একটি সত্যিকারের বন্য ধারণা, কিন্তু 1990-এর দশকের শেষের দিকে কোম্পানির পর্ষদদের মধ্যে দ্বন্দ্ব দেখা দেয়।
প্রকৌশলী টম পার্কিনসের নেতৃত্বে একটি দল বিশ্বাস করেছিল যে নতুন প্রযুক্তির বিকাশে বোর্ডের প্রচেষ্টা দ্বিগুণ করা উচিত। কিন্তু দিন শেষে পার্কিনসের প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্যাট্রিসিয়া ডান তার বক্তব্য রাখেন। ডান যুক্তি দিয়েছিলেন যে প্রযুক্তিগত প্রশ্নগুলি বোর্ডের দায়িত্বের আওতার বাইরে, তাই 2000-এর দশকে এইচপি রহস্যের পিছনে তাড়া করা এবং যুগান্তকারী পণ্য উদ্ভাবন করা বন্ধ করে দেয়। ফলস্বরূপ এটি তার অর্ধেক বাজার মূল্য হারিয়েছে। মূল ধারণা 7, ধৈর্য করতে হবে। পেপ্যাল 1998 সালে ম্যাক্স লেপচিন, লুক নোসেক এবং লেখক পিটার থিয়েল দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। 16 দিনগুলিতে এটি কোনো লাভ করতে পারেনি। প্রকৃতপক্ষে থিয়েল যখন 2001 সালে কোম্পানির মূল গণনা করেন, তখন তিনি দেখতে পান যে এর বেশিরভাগই এমন মুনাফা থেকে এসেছে যা এখনো বিদ্যমান ছিল না। এমন মুনাফা যা 10 বছরের বেশি সময়ের মধ্যে আসবে বলে আশা করা হয়েছিল, এবং আমরা এখন যেমন জানি কোম্পানিটি পরে অনেক লাভ করেছে। এখানে মূল বার্তাটি হলো যে একটি স্টার্টআপ লাভজনক হতে কয়েক বছর সময় নিতে পারে, কিন্তু কোম্পানিটি প্রাথমিকভাবে মুনাফা অর্জন না করলেও এর মূল্য থাকতে পারে, কারণ মূল্য তার পুরো জীবনকাল জুড়ে লাভের দ্বারা নির্ধারিত হয়। আপনি যদি একটি স্টার্টআপ প্রতিষ্ঠা করেন, তাহলে আপনি শুরু থেকেই আপনার ব্যবসায় শীর্ষ কুকুর হওয়ার আশা করতে পারবেন না। দীর্ঘমেয়াদে টিকে থাকার জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে, এবং এই কারণে ছোট থেকে শুরু করা উচিত এবং তারপর ধীরে ধীরে প্রসারিত করা যুক্তিসঙ্গত। প্রথমত, বুঝুন যে আপনাকে প্রতিটি ব্যবসায় খুব সেরা হতে হবে না। কেবল আপনার ব্যবসায় আপনার বাজারকে যতটা সম্ভব সংকীর্ণ এবং সুনির্দিষ্টভাবে সংজ্ঞায়িত করা গুরুত্বপূর্ণ। এটি আপনার পক্ষে এর প্রভাবশালী খেলোয়াড় হওয়া সহজ করে তুলবে। এই জায়গায় একাধিপত্য অধিকার অর্জনের পর আপনি পরবর্তী বিস্তৃত বাজারে যেতে পারেন। অ্যামাজনের কথা ভাবুন। শুরু থেকেই এর প্রতিষ্ঠাতা জেফ বেজোসের চূড়ান্ত লক্ষ্য ছিল বিশ্বের সর্বশ্রেষ্ঠ অনলাইন খুচরা বিক্রেতা হওয়া, কিন্তু তিনি বই ছাড়া আর কিছুই বিক্রি না করে আরও সংকীর্ণভাবে শুরু করেছিলেন। অ্যামাজন বইয়ের বাজার জয় করার পরই এটি সিডি এবং ভিডিওর মতো অন্যান্য বিভাগে এবং সেখান থেকে অন্যান্য পণ্যগুলিতে প্রসারিত হয়েছিল। অনেকেই যা ভাবেন তার বিপরীতে অ্যামাজনের সাফল্য খুব কমই রাতারাতি ঘটেছিল। মূল ধারণা 8, আপনার একটি শক্তিশালী সংস্কৃতি প্রয়োজন। যখন আপনি একটি ব্যবসা গড়ে তোলার দীর্ঘ পথ শুরু করেন, তখন প্রথম দিনগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাকে এমন একটি শক্তিশালী সংস্কৃতি তৈরি করতে হবে যেখানে মানুষ একে অপরকে সমর্থন করবে এবং একে অপরকে বিশ্বাস করবে। উদাহরণস্বরূপ, পেপারের দলটি এত কাছাকাছি ছিল যে তাদের মধ্যে অনেকেই একসঙ্গে নতুন কোম্পানি শুরু করেছিল। এখন সাধারণত স্টার্টআপগুলি এত ছোট যে দলের প্রতিটি ব্যক্তি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই কারণেই কোনো সংস্থার বিনিয়োগ করার আগে এর সঙ্গে যুক্ত ব্যক্তিদের দক্ষতা এবং দৃষ্টিভঙ্গি নয়, তাদের ব্যক্তিগত সংযোগগুলিও বিশ্লেষণ করা সহায়ক। দুর্বল ব্যক্তিগত সম্পর্ক একটি দলের জন্য কি করতে পারে তা থিয়েল প্রত্যক্ষভাবে দেখেছেন। লুক নোসেকের সাথে অ্যাপেলের প্রতিষ্ঠাতার আগে লেখক এমন একটি কোম্পানিতে বিনিয়োগ করেছিলেন যা নোসেক এমন কাউকে দিতে শুরু করেছিলেন যাকে তিনি খুব কমই চিনতেন। অবশেষে তাদের ব্যক্তিগত মতপার্থক্য লেখকের বিনিয়োগের পাশাপাশি পুরো উদ্যোগটিকে নিচে নামিয়ে দেয়। সুতরাং আপনি যাদের নিয়ে আপনার কোম্পানি শুরু করেছেন তাদের সম্পর্কে দুবার ভাবুন এবং নিশ্চিত করুন যে বিভিন্ন কোম্পানির মালিকদের বিভিন্ন স্বার্থ ভারসাম্যপূর্ণ হয়। সাধারণত প্রতিষ্ঠাতা তাদের পণ্যগুলি কিছুটা ধৈর্য সহকারে বিকাশ করতে চান, যেখানে পরিচালনা পর্ষদ যত তাড়াতাড়ি সম্ভব মুনাফা আনতে চায়। যদিও এই স্বার্থগুলি অপরিহার্যভাবে পারস্পরিক একাধিপত্য নয়, তবে এগুলি কখনো কখনো দ্বন্দ্বের কারণ হতে পারে। এই ধরনের দ্বন্দ্বগুলির দ্রুত সমাধানের উপায় নির্ধারণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অবশ্যই একটি শক্তিশালী সংস্কৃতি তৈরি করার প্রয়োজনীয়তা স্তরে থামবে না। পারস্পরিক বোঝাপড়া ও বিশ্বাস থাকলে কোম্পানির প্রত্যেককেই আরো কার্যকরভাবে কাজ করে। কিন্তু মনে রাখবেন, পুল টেবিল এবং সোডা মেশিনের মতো আপনার কর্মচারীদের দেওয়া সুযোগ সুবিধার মধ্যে কেবল ব্যবসায়িক সংস্কৃতি অন্তর্ভুক্ত নয়, এটি শক্তিশালী সম্পর্ক তৈরি করার বিষয়, আর এর জন্য প্রয়োজন সময় এবং প্রচেষ্টা। মূল ধারণা নয়, আপনার একটি অসাধারণ বিক্রয় কৌশল প্রয়োজন। উদ্ভাবনী পণ্যগুলি বিক্রি না হলে সেগুলি মূল্যহীন। তবুও অনেক প্রতিষ্ঠাতা প্রযুক্তি সম্পর্কে উৎসাহী। এটা ভালো, কিন্তু এটা একটা খারাপ দিকও আছে। প্রযুক্তি উৎসাহীরা প্রায়শই পণ্য উদ্ভাবনের কাজ করতে পছন্দ করে এবং তারা তাদের সময় বিক্রয়ের জন্য ব্যয় করতে চান না, কিন্তু তাদের এটা করা উচিত। সুতরাং আপনার বিক্রয় উন্নত করতে কি লাগে? প্রথমত, আপনার পণ্যটি কার্যকরভাবে বিক্রি করার জন্য আপনার ভালো বিতরণ প্রয়োজন। এর মধ্যে কেবল আপনার বিক্রয় মাধ্যমেই অন্তর্ভুক্ত নয়, আপনার পণ্য বিক্রি করার জন্য যে প্রচেষ্টা ও সংগঠন প্রয়োজন তাও অন্তর্ভুক্ত। আপনার বন্টনের সুবিধা নিতে আপনি বিক্রয় করতে কতটা প্রচেষ্টা করতে ইচ্ছুক তা নির্ধারণ করার আগে আপনাকে সর্বদা প্রতিটি গ্রাহকের সম্ভাবনা বিবেচনা করতে হবে। উদাহরণস্বরূপ, লেখক ডেটা অ্যানালিটিক্স সংস্থা প্যালান্টিরের সহ প্রতিষ্ঠাতা
যেখানে একটি একক বন্ধ বিক্রয় কয়েক মিলিয়ন ডলার নিয়ে আসে। এখানে সিওকে ব্যক্তিগতভাবে বিক্রয় করতে হয়, কারণ ক্লায়েন্টরা এই পরিমাণ অর্থ ব্যয় করে বিক্রেতার আধিকারিকদের কাছ থেকে ব্যক্তিগত সম্পৃক্ততা আশা করে। অন্য একটি ব্যবসায় যেখানে একক বিক্রয় লেনদেনে শুধুমাত্র কয়েক লক্ষ ডলার নিয়ে আসে, এটি উচ্চ বেতনের সিওর জন্য সময়ের দক্ষ ব্যবহার হবে না। যাই হোক, সিওর এখনো কোম্পানির প্রতিনিধিত্ব করার জন্য একটি দৃঢ় বিক্রয় দলের প্রয়োজন হবে। আপনার বিতরণ বাড়ানোর আরেকটি উপায় হলো বিক্রয় কৌশল ব্যবহার করা। স্পষ্ট করে বলতে গেলে এটি ভোঁতা কারসাজি কৌশল ব্যবহার করার বিষয় নয়। তারা সম্ভবত কোনোভাবেই কাজ মনে করবে না। আমরা চাই আপনি আপনার মক্কেলের সঙ্গে কিভাবে দৃঢ় সম্পর্ক গড়ে তুলতে পারেন তার পরিপ্রেক্ষিতে আরো বেশি বিক্রয় করার কথা ভাবুন, এবং কিভাবে আপনি আপনার গ্রাহকদের কাছে পৌঁছতে পারেন। উদাহরণস্বরূপ, কিছু পণ্যের জন্য ভাইরাল বিপণনের প্রয়োজন হয়, যেখানে ব্যবহারকারীরা মৌখিক প্রভাবের মাধ্যমে আরো বেশি ব্যবহারকারী তৈরি করে। অন্যগুলি ঐতিহ্যবাহী বিজ্ঞাপন ব্যবহার করে সবচেয়ে ভালো বিক্রি করা যেতে পারে। কিন্তু আপনার সমস্ত বাজেট একটি নির্দিষ্ট বিপণন উদ্যোগের মধ্যে ঢেলে দেওয়ার আগে ছোট শুরু করুন। রেফারেন্স গ্রাহকদের একটি পুলের সাথে বিভিন্ন পদ্ধতির চেষ্টা করুন। যদিও কোনো পদ্ধতি কার্যকর বলে প্রমাণিত হয়, তাহলে আপনি সহজেই এটিকে বৃহত্তর গ্রাহক গোষ্ঠীতে প্রসারিত করতে পারেন। মূল ধারণা 10। আপনি শুরু করার আগে এই চেকলিস্টটি পড়ুন। এখানে একটি সিলিকন ভ্যালির একটি গল্প রয়েছে। 2005 থেকে 2009 সালের মধ্যে একটি বিনিয়োগের উদ্বুদ্ধ তার শীর্ষে ছিল। অন্তর্নিহিত শিল্প ছিল পরিচ্ছন্ন প্রযুক্তি বা ক্লিনটেক, এমন পণ্য ও পরিষেবা যা প্রাকৃতিক সম্পদের টেকসই ব্যবহার এবং পুনর্নবীকরণযোগ্য শক্তির উৎসের ব্যবহারের মতো বিষয়গুলিকে প্রচার করে। দারুণ সুযোগের মতো শোনাচ্ছে, তাই না? ঠিক আছে, এই শিল্পে হাজার হাজার কোম্পানি শুরু হয়েছিল। $50 বিলিয়ন বেশি বিনিয়োগের মাধ্যমে অর্থায়ন করা হয়েছিল, কিন্তু তারপর থেকে অনেক কোম্পানি তলানিতে চলে গেছে। এটা বলার অপেক্ষা রাখে না যে তারা তাদের বিনিয়োগকারীদের অর্থ তাদের সাথে নিয়ে গেছে। তাহলে কেন তারা ব্যর্থ হলো? কারণ তাদের আধিকারিকদের চোখ ছিল তারকাময়। তারা বাজারের সুযোগকে ভালোভাবে বিশ্লেষণ করেননি। এখানে কয়েকটি উদাহরণ দেওয়া হলো। ক্লিনটেক কোম্পানিগুলি বুঝতে পারেনি যে প্রতিষ্ঠিত জ্বালানি কোম্পানিগুলির উপর জয়লাভ করতে তাদের 10 গুণ উন্নত প্রযুক্তির প্রয়োজন ছিল, শুধু সামান্য উন্নত নয়। কিছু ক্লিনটেক কোম্পানি বিশ্বাস করত যে এই শিল্পটি, উদাহরণস্বরূপ সৌর প্যানেল প্রযুক্তিতে, দ্রুত সূচকীয় অগ্রগতির সময়ের শীর্ষে রয়েছে এবং এটি তাদের উন্নতি করতে দেবে। কিন্তু পরিচ্ছন্ন প্রযুক্তি ধীরে ধীরে এবং রৈখিকভাবে অগ্রসর হয়েছে। ক্লিনটেক কোম্পানিগুলি $1 ট্রিলিয়ন শক্তি শিল্পের অংশ ছিল, যার অর্থ বাজারের এমনকি ছোট শেয়ারের জন্য কুকুর খাওয়া কুকুর প্রতিযোগিতা। একটি ছোট বাজার যেখানে আপনার একাধিপত্য দ্রুত গড়ে তোলার ভালো সুযোগ রয়েছে। এটি অনেক ভালো বাজি। ক্লিনটেক কোম্পানিগুলি প্রায়শই অপ্রযুক্তিগত আধিকারিকদের দ্বারা পরিচালিত হতো, যাদের কিভাবে দুর্দান্ত পণ্য তৈরি করতে হয় সে সম্পর্কে কোনো ধারণাই ছিল না। অনেক ক্লিনটেক কোম্পানি, যেমন বৈদ্যুতিক যানবাহন স্টার্টআপ বেটার ফ্রেশ, বিশ্বাস করত যে তাদের প্রযুক্তি এত ভালো যে তাদের সঠিক বিতরণ চ্যানেলের কোনো প্রয়োজন নেই। বিনিয়োগকারীদের $80 কোটি খরচ করে এবং মাত্র 1000টি গাড়ি বিক্রি করার পর এটি দেউলিয়া হয়ে যায়। অনেক সৌর প্রযুক্তি সংস্থা অবাক করেছিল যখন চীনা সংস্থাগুলি অনেক কম খরচে অনুরূপ পণ্য তৈরি করতে শুরু করেছিল। এটা শুরু থেকেই অনুমান করা উচিত ছিল। আপনি যদি একটি স্টার্টআপ খুঁজে পেতে চান, তাহলে আপনাকে এই ধরনের ভুল এড়াতে হবে। আপনি সাফল্যের জন্য তা নিশ্চিত করতে এখানে 7টি প্রশ্ন রয়েছে। ইঞ্জিনিয়ারিং এর প্রশ্ন: আপনি কি একটি প্রকৃত প্রযুক্তিগত অগ্রগতি তৈরি করতে পারেন? সময়ের প্রশ্ন: ব্যবসা শুরু করার এটাই কি সঠিক সময়? একাধিপত্য প্রশ্ন: আপনি কি একটি ছোট্ট বাজারের একটি বড় অংশ নিয়ে শুরু করবেন? প্রশ্ন তুলছে সাধারণ মানুষ: আপনার দল কি এই সুযোগটি কাজে লাগাতে পারে? বন্টনের প্রশ্ন: আপনি কিভাবে আপনার পণ্য গ্রাহকদের কাছে পৌঁছে দেবেন? স্থায়িত্বের প্রশ্ন: আপনি কি এখনো 10 বা 20 বছরের মধ্যে আপনার বাজারে অবস্থান রক্ষা করতে পারেন? গোপন প্রশ্ন: আপনি কি আপনার একটা অনন্য সুযোগ দেখেন যা অন্যরা হাতছাড়া করেছে? চূড়ান্ত সারসংক্ষেপ: আপনি যদি একজন সফল উদ্যোক্তা হতে চান, তাহলে একটি কৌশল অনুসরণ করতে পারেন, যা হলো একাধিপত্য অধিকার অর্জন করে এমন একটি ব্যবসা গড়ে তোলার চেষ্টা করা। এটি করার জন্য প্রথমে আপনাকে একটি দৃষ্টিভঙ্গি তৈরি করতে হবে। আপনার লক্ষ্য হলো 0 থেকে 1টিতে যাওয়া, যার অর্থ হলো আপনি অন্য সবাই যা করে তা অনুকরণ করার পরিবর্তে একটি সম্পূর্ণ নতুন বিভাগ তৈরি করেন। আপনি যখন আপনার স্টার্টআপের উপর ভিত্তি করে একটি অস্বাভাবিক ধারণা খুঁজে পেয়েছেন, তখন খুব দ্রুত খুব বেশি বিস্তৃত হবেন না। একটি ছোট কুলঙ্গি খুঁজে বের করুন যেখানে আপনি আপনার যে কোনো প্রতিযোগিতার চেয়ে আরো ভালো কিছু করতে পারেন। একবার আপনি সেখানে একাধিপত্য অধিকার প্রতিষ্ঠা করলে আপনি পরে অন্যান্য বাজারে প্রসারিত করতে পারেন। কিন্তু মনে রাখবেন, প্রতিষ্ঠিত নিয়মগুলিকে চ্যালেঞ্জ করার জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে। সাফল্য সাহসীদের জন্য, আর কপিক্যাটের জন্য তো নয়। আজকে শুনলেন পিটার থিয়েলের লেখা 0 to 1 বইটির সম্পূর্ণ বাংলা বুক সামারি।
কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আপনারা অবশ্যই জুড়ে থাকবেন অডিয়াসের সাথে। আমি আছি, আপনারাও থাকবেন। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।